আল্লাহর রহমতে সকলে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ কর্তৃক অনলাইনের ভিডিও ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগত। তো তোমরা ইতিমধ্যে আমার একটি ক্লাস পেয়েছো, তোমরা সকলে আশা করছি আমাকে চিনতে পেরেছো। তারপর আমি আমার পরিচয়টা আরেকবার দিচ্ছি। আমি হচ্ছি তোমাদের তানিয়া ম্যাডাম, সহকারী শিক্ষক বাংলা। তো আজকে আমাদের কবিতাটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের সকল কবিতার প্রথমে যে কবিতাটি রয়েছে সেটি, অর্থাৎ নতুন দেশ। তোমরা সকলে বইটি সামনে নিয়ে নাও। আমি পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি। আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 62 পৃষ্ঠা। আমাদের যে কবিতাটি রয়েছে এবং কবিতাটির নাম হচ্ছে নতুন দেশ। তোমরা সকলে বোর্ডে খেয়াল করো, আমি বোর্ডে লিখেছি নতুন দেশ এবং লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা গত ক্লাসে কাবুলিওয়ালা গল্পে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে রিপিট করব, তবে তার আগে তোমাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন উত্তর জেনে নিতে চাচ্ছি। আমি যে গত ক্লাসে তোমাদেরকে পড়াগুলো বুঝিয়েছিলাম, বলেছিলাম, আসলে দেখি তোমরা কে কতটুকু পড়েছো বা কে কতটুকু পড়ে বুঝতে পেরেছো বা শিখেছো। আমি দু একটি প্রশ্ন করে দেখতে চাই, ঠিক আছে? তুমি বলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে আমি বলেছিলাম? থ্যাংক ইউ, 1861 সালে। ভেরি গুড। আচ্ছা, তুমি বলো যে রবীন্দ্রনাথ ঠাকুর যে দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিল শিক্ষার নতুন ধারা আনার জন্য, সেই প্রতিষ্ঠান দুটির নাম কি ছিল? ওকে, বিশ্বভারতী এবং হচ্ছে শান্তিনিকেতন। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন ধরছি, বেশি প্রশ্ন ধরছি না। আচ্ছা, তুমি বলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? 1348 বঙ্গাব্দে। ভেরি গুড। তোমরা যে পড়েছো সেজন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো আমি আজকে আমার ক্লাস চলে যাচ্ছি। তাহলে তোমরা কি সকলের সামনে বই নিয়ে নিয়েছো? আমি চাই তোমরা সকলের সামনে বইটি নিয়ে নাও, কারণ বই যদি সামনে না থাকে তাহলে কিন্তু ক্লাস কিন্তু করা যায় না, ঠিক আছে? তো আমরা কিন্তু আজকে কবিতা পড়বো এবং কবিতার প্রতিটি লাইন আজকে আমরা বিশ্লেষণ করবো। সেজন্য সকলের সামনে কিন্তু বই থাকতে হবে। তোমরা সকলে 62 পৃষ্ঠা সামনে বইটি মেলো, 62 পৃষ্ঠা। তো কবিতাটি আলোচনা করার পূর্বে আমি একটু আজকে আবারও সেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু রিপিট করছি, যদিও আমরা গত ক্লাসে পড়েছি। তো বিশ্বকবি এবং এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালের 7ই মে এবং মৃত্যু হচ্ছে কত বলো? 1941 সালে 7ই আগস্ট। আমি এখানে লিখেছি, দেখো, জন্ম 1861 সালে 7ই মে এবং 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। মৃত্যু হচ্ছে 1941 সালে 7ই আগস্ট এবং বঙ্গাব্দটি হচ্ছে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি, তিনি প্রবন্ধ বলো, ছোট গল্প বলো, তারপরে আছে উপন্যাস, আছে তোমার গল্প প্রভৃতি, বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তার অনবদ্য সাফল্য তিনি রেখে গেছেন এবং তার মধ্যে অনন্য প্রতিভা ছিল। এবং সেখানেও আমরা দেখেছি তিনি একাধারে ছিলেন চিন্তাবিদ, ছিলেন সুরকার, নাট্যকার, অভিনেতা, ঠিক আছে? একাধারে তিনি দেখো কতগুলো প্রতিভা তিনি অধিকারী ছিলেন। তো আমি তোমাদেরকে যদি প্রশ্ন করেছি রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আরো দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শিক্ষায় নতুন মাত্রা আনার জন্য। একটি হচ্ছে বিশ্বভারতী আর একটি বলেছে কি শান্তিনিকেতন। এবং আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু মূলত রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আমরা এগুলো জেনেছি। তারপরে কৈশোরক নামক একটি গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য কি করেছেন, লেখাগুলো সেই গ্রন্থে তুলে ধরেছে। কোন গ্রন্থ বলেছি? কৈশোরক নামক গ্রন্থ। আমি এখানে লিখছি সংক্ষিপ্ত আকারে, খেয়াল করো। কৈশোরক নামক গ্রন্থে, কৈশোরক নামক গ্রন্থে ছোটদের জন্য লেখা, তার এখানে উঠে এসেছে। তাহলে আমাদের প্রশ্ন চিন্তে আসে, আমরা দেখাবো কৈশোরক। এবং তিনি কোন দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বলো সকলে? শান্তিনিকেতন এবং হচ্ছে বিশ্বভারতী। শান্তিনিকেতন আরেকটা হচ্ছে বিশ্বভারতী, ঠিক আছে? বিশ্বভারতী, ঠিক আছে? তাহলে শান্তিনিকেতন এবং বিশ্বভারতী নামক দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষায় নতুন মাত্রা
আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই খাতায় কিন্তু লিখে নিবে। এবং মাত্র 17 বছর বয়সে বেস টাইম পড়তে বিলেতে যাবে। মাত্র কত বছর বয়সে? 17 বছর বয়স। আমি এখানে একটু করে লিখে দিচ্ছি, তোমরা এগুলো অবশ্যই করবে 17 বছর বয়সে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বেস টাইম পড়তে গিয়েছেন? 17 বছর বয়সে। এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। যদি আলোচনাগুলো তোমরা আগে শুনেছো, আজকে আবারও শুনলে, তো আশা করছি এরপরে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মানে যে কোনো প্রশ্ন ধরে তোমরা বলতে পারবে। আমি এখন চলে যাচ্ছি কবিতায়। তোমরা কি সবার সকালে বইটি নিয়েছো তো সামনে, তাই না? বই ছাড়া কিন্তু তোমরা কিন্তু আমি কিন্তু পড়ালে তোমরা দেখে কিছু বুঝতে পারবে না, অবশ্যই কিন্তু বইটা থাকতে হবে। আমি আবারও বলছি 62 পৃষ্ঠার যে কবিতাটি রয়েছে, আমরা আজকে সেই কবিতাটি আলোচনা করব। কবিতাটি হচ্ছে নতুন দেশ। কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো সকলে, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে। দেখো প্রথম 4টি লাইন আমরা এখানে খুব সহজে বুঝতে পারছি। দেখো 4টি লাইন এখানে আসলে কঠিন কিছুই নেই। বলছে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই। নাইতে শব্দের অর্থ কি? নাইতে শব্দের অর্থ গোসল করা। নাইতে শব্দের অর্থ কি? গোসল করা। আমি কিন্তু শব্দার্থগুলো লিখে দিচ্ছি। এই শব্দার্থগুলো কিন্তু বইয়ে নেই, তোমরা কিন্তু অবশ্যই খাতায় এগুলো তুলে নিবে, ঠিক আছে? এই শব্দার্থগুলো কিন্তু বইয়ে নেই। অনেক সময় কবিতার মাঝখান থেকে কিন্তু শব্দার্থ আসে আমাদের পরীক্ষায়, তো তোমরা আমি যে লিখে দিচ্ছি সেগুলো অবশ্যই তুলে নিবে। এগুলো কিন্তু বইয়ের অনুশীলনী শব্দের মধ্যে কিন্তু নেই। তাহলে নাইতে শব্দের অর্থ গোসল করা, অর্থাৎ নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। কে জলের ঢেউয়ে নাচে? প্রশ্ন আসতে পারে। নৌকা, ঠিক আছে? নৌকা জলের ঢেউয়ে নাচে। আচ্ছা, তারপরে অংশ আমি যাচ্ছি। দেখো, আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীটির নৌকো কোথায় চলে ভাটার টানে। দেখো এখানে বলা হয়েছে যে আজকে সেখানে দেখতে পাচ্ছি যে নদীতে যে নৌকাটা যে চলছে ভাটার টানে, সেই নদীটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে এরকম একটি মানে জানা অজানা তার মধ্যে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে মাঝ নদীর নৌকো কোথায় চলে ভাটার টানে। ভাটা শব্দের অর্থ কি? বলেছে চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা পানিটা কমে যাওয়াটাই হচ্ছে মূলত ভাটা। ভাটা শব্দের অর্থ কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আসে, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে শিখবে। তারপর অংশ আমি যাচ্ছি। দেখো, জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি। দেখো একটা তার মনে মানে লেখকের মনে কি একটা অজানা দেখো কাজ করছে, যে সে ভাবছে এই যে নৌকাটা যে ভাটার টানে যে চলছে মাঝ নদীতে, এবং সে চলতে চলতে এক সময় অন্য আরেকটি দেশে সে পৌঁছে যাবে, এবং সেই দেশে গিয়ে জানি না সে কেমন পরিস্থিতিতে থাকবে বা সেই দেশটাই বা কেমন, তার মধ্যে মানে লেখকের মধ্যে এরকম একটি কাজ করছে। থাকি ঘরে কোণে সাত জাগে মন মনে, অমনি করে যাই সেবাই নতুন নগর বনে। দেখো এখানে বলা হচ্ছে, লেখক বলছে যে থাকি ঘরের কোণে, অর্থাৎ লেখক কোথায় থাকে? ঘরের কোণে থাকে। প্রশ্ন আসতে পারে যে লেখক কোথায় থাকে? ঘরের কোণে, বা ঘরের কোণে কে থাকে? লেখক। সাত জাগে মোর মনে, অর্থাৎ লেখকের মনে সাত জাগছে, আমি যেন অমনি করে যেন ভেসে যাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলো সব দাঁড়ায় সারে সারে। আচ্ছা, দূর সাগরের পাড়ে, দেখো এখানে প্রশ্ন আসতে পারে যে নারিকেলের বনগুলো কোথায় দাঁড়িয়ে আছে? কোথায় দাঁড়িয়ে আছে বলো? জলের ধারে, ঠিক আছে? নারিকেলের বনগুলো কোথায় দাঁড়িয়ে আছে? জলের ধারে। অর্থাৎ দূর সাগরের পাড়ে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সাগরের পাড়ে ধারে মানে জলের ধারে নারিকেলের বনগুলো দাঁড়িয়ে থাকে, এখানে সেটি বলা হয়েছে। পাহাড় চূড়া সাজে নীল সাগরের মাঝে, নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। পাহাড় চূড়া কোথায় সাজে? দেখো নীল আকাশের মাঝে। আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে নীল আকাশের মাঝে কি সাজে? পাহাড় চূড়া। আবার এভাবে প্রশ্ন আসতে পারে যে পাহাড় চূড়া কোথায় সাজে? নীল আকাশের মাঝে। তোমরা লাইনগুলো অবশ্যই মার্ক করে নাও। তারপর দেখো বলেছে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না। প্রশ্ন আসতে পারে যে কোনটি কেউ ডিঙিয়ে যেতে পারে না? উত্তর কি হবে বলো? বরফ। তোমরা অবশ্যই দাগিয়েছো তো। কুনসে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়াই দলে দলে। দেখো কি বলেছে? কুনসে বনের তলে নতুন ফুলে ফলে, তাহলে বনের তলে এখানে কি পাওয়া যাচ্ছে? ফুলে ফল, ঠিক আছে? ফুল ফল পাওয়া যাচ্ছে। নতুন নতুন পশু কত বেড়াই দলে
আসতে পারে। তাহলে কারা দলে দলে ঘুরে বেড়ায় বলো? নতুন পশুরা। সবাই কি মার্ক করছো লাইনগুলো? অবশ্যই করতে হবে, কারণ আমাদের কিন্তু এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু এবার প্রশ্নগুলো এসে থাকে। আমাদের শেষ অংশটুকু দেখো, কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। দেখো এখানে লেখকের মানে প্রশ্ন হচ্ছে কত রাতের শেষে নৌকো যে ভেসে। তাহলে প্রশ্ন আসতে পারে যে নৌকো কখন ভেসে যায়। তাহলে কখন ভেসে যায়, উত্তর কি হবে বলো তোমরা? রাতের শেষে। গুড। আচ্ছা, তারপর বলছে বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। বাবা কেন আপিসে যায়? আপিস শব্দের অর্থ কি? আপিস শব্দের অর্থ হচ্ছে অফিস শব্দের কথ্য রূপ। আপিস শব্দের অর্থ কি? অফিস শব্দের কথ্য রূপ। অফিস শব্দের কথ্য রূপ। ঠিক আছে? প্রশ্ন আসতে পারে আপিস। আপিস শব্দের অর্থ কি? উত্তর কি হবে? অফিস শব্দের কথ্য রূপ। তাহলে এখানে বলছে যে লেখক বলছে বা ছেলে বলছে যে বাবা কেন অফিসে যাচ্ছে, অফিসে না যে কেন সে নতুন দেশে যাচ্ছে না, ছেলের মনে প্রশ্ন। তাইলে আমরা কবিতাটি শেষ করলাম। কবিতাটি পড়ে কি বুঝতে পেলাম? যে কবিতাটি পড়তে পেরে মানে বোঝা গেল এটাই যে আসলে এখানে অজানা জানার যে একটি কৌতূহল, একটি উৎসাহ, এই বিষয়টি কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখতে পেয়েছি, তাই না? এই যে নৌকো যে ভাটার টানে যে মাঝ নদীতে গিয়েছে এবং সে মাঝ নদী পার করে সে নতুন আরেকটি জায়গায় চলে যাবে এবং সেই নতুন দেশের আবহাওয়া কেমন, ওই নতুন দেশটি কেমন, তো সেই বিষয় সে কৌতূহলটাই কিন্তু এখানে বালকের মনে কাজ করছে। বালক বলতে এখানে লেখক নিজেকে এখানে প্রকাশ করেছে। তো তার মানে একটি কৌতূহল, তার মধ্যে একটি আবেগ যে নতুন দেশটা আসলে কি হবে। সে কল্পনা করছে যে পাহাড় চূড়ো, এই যে পাহাড়টা আমরা কিন্তু দেখতে পাই যে পাহাড়টা দূর থেকে দেখতে পেলে দেখা যায় যে পাহাড়টি কিন্তু নীল আকাশের মাঝে মনে হচ্ছে যে প্রবেশ করেছে। তাহলে সে এখানে এভাবে বলেছে যে পাহাড় চূড়ো সারি নীল আকাশের মাঝে, তাই না? দেখো প্রত্যেকটি লাইনের মধ্যে কতটা কৌতূহল রয়েছে। তার মানে আমরা এখানে আসলে বুঝতে পারছি এটাই যে মানুষ মানে শিশুরা আসলে পছন্দ করে কৌতূহল, শিশুরা পছন্দ করে উৎসাহ, আবেগ, অনুভূতি, এই বিষয়গুলি আসলে তোমরা পছন্দ করো কি, তাই না? তোমাদের মধ্যে কৌতূহলটা কিন্তু বেশি কাজ করে যে চাঁদ সূর্য মানে যে কোনো কিছু একটা দেখলেই কিন্তু তোমাদের মধ্যে প্রশ্ন জাগে, এটা কেন এমন হয়েছে, এটা কেন এমন হবে, বা ওটা কিরকম হবে। এই যে কৌতূহল, এটাই কিন্তু তোমাদের মধ্যে মানে বেশি জনপ্রিয়। তো তোমরা কি করো সব সময়, এটি আসলে এই নতুন দেশ কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছে। অর্থাৎ এই মানে কবিতাটি পড়ে পাঠের উদ্দেশ্য যদি আমরা বলি, এখন এই পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, সৃজনশীলতা ফুটিয়ে তোলা। ঠিক আছে, আমি আবারও বলছি, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, কল্পনা শক্তি এবং সৃজনশীলতা জাগ্রত করা। আমি তিনটি জিনিস বলেছি। প্রথমটি বলেছি অনুসন্ধিৎসা। অনুসন্ধিৎসা মানে কি? নতুন কিছু খোঁজা, ঠিক আছে, মানে অনুসন্ধান করা যেটা। দ্বিতীয়ত হচ্ছে কল্পনা শক্তি, সবার মধ্যে কল্পনা শক্তিটা থাকতে হবে। তৃতীয়ত বলেছে সৃজনশীলতা। সৃজনশীলতা বলতে কি বুঝো? সৃজনশীলতা বলতে বোঝানো হচ্ছে নিজের ভিতর থেকে, নিজের মানে নিজের বিবেক থেকে, নিজের মধ্যে থেকে নতুন কিছু সৃষ্টি করা, এটাকে বলা হচ্ছে সৃজনশীলতা। তাহলে আমাদের পাঠের উদ্দেশ্য কি? আমি আবারও বলছি, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, সৃজনশীলতা এবং কল্পনা শক্তি জাগ্রত করা। তোমরা অবশ্যই কবিতাটি খুব সুন্দর করে আগ্রহ নিয়ে পড়বে, কারণ আগ্রহ ছাড়া পড়লে সে পড়া কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি ভুলে যাবে। এবং যে কোনো পড়া যত আগ্রহ নিয়ে, যত উৎসাহ নিয়ে তোমরা পড়বে, যে কোনো কিছুই, সেটা শুধু পড়া না, যে কোনো কাজের কথাই বলি, যেটা তোমার মন থেকে তুমি আগ্রহ নিয়ে পড়বে, সেখানে তুমি সাফল্য অর্জন করবে। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করছি তোমাদেরকে সুন্দরভাবে মানে বিস্তারিত তুলে ধরা। তো আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো একটি বিষয়, সেটি গল্প হোক বা কবিতা হোক, আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো এবং অবশ্যই হ্যাঁ, যাওয়ার আগে যেটি বলবো, তোমরা কিন্তু অবশ্যই বাসায় থাকো, নিরাপদে থাকবে এবং নিজেদেরকে উত্তম চরিত্রের অধিকারী করে গড়ে তুলো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।